আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আচ্ছা, তোমাদের কাছে একটা কথা জানার আছে। এই যে আমি স্টোরি দিই, অনেক ভিউজ আসে, আমি দেখি ভিউজ হয়, কিন্তু তোমরা স্টোরি দেখো, একটা লাইক করো না, কমেন্ট করো না কেন ভাই? একটা লাইক একটা কমেন্ট করলে কি হয়? তোমরা যদি ভালো লাগলে একটা লাইকই তো চাইতেছি, ভালো লাগলে একটা লাইক করে দিবা প্লিজ, একটা কমেন্ট করে দিবা। আর আমি ভাবছি যদি আমার ইউটিউব চ্যানেলটায় 500 সাবস্ক্রাইবার হয় বা এই ভিডিওতে যদি ভালো ভিউজ, ভালো লাইক কমেন্ট আসে, তাহলে একটা রোমান্টিক গল্প নিয়ে আসার চেষ্টা করতেছি। যদি তোমরা সাপোর্ট করো, তোমরা সেটা পূরণ করো, তাহলে অবশ্যই নিয়ে আসবো। আশা করি তোমরা আমাকে নিরাশ করবে না। তো চলো গল্প শুরু করা যাক। বিকেল 3টে, তে শুয়ে আছে নিজের রুমে। দু চোখের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে ভারী দাঁড়ানো নোনা জল। পায়ের ব্যথা অসহ্যকর হয়ে উঠেছে। হওয়ারই কথা, পোড়া হতো বলে কথা। দুপুরের ঘটনা। তে পা ধরে ফ্লোরে বসে পড়ে। টগবগে উতরানো ডাল পুরোটা ওর পায়ের উপর এসে পড়েছে। তে চিৎকার করে কাঁদছে, মাকে ডাকছে। তের মাকে ডাকতে দেখে লিসাও কাঁদতে লাগলো নিজের হাত ধরে। ও মা গো, পড়ে গেল আমার হাত। মা, ও মা, তাড়াতাড়ি আসো, আমার হাত জ্বলে যাচ্ছে গো। লিসার কান্নার আওয়াজ শুনে জেনি সোফা ছেড়ে দৌড়ে গেল। কি হয়েছে? হ্যাঁ, এ কি আম্মা, তোমার হাতে কি হয়েছে? কাঁদছো কেন? আর এখানে ডাল পড়ে আছে কেন? আম্মা, আমি এর কাছে এক কাপ কফি চাইছিলাম। আমার মাথাটা খুব ব্যথা করছিল। কফি চাওয়াতে তে আমার হাতে ডালের পাতিলটা ফেলে দেয়। আপা, আপা, তুই মিথ্যে কেন বলছিস? আমি তো ডালের পাতিল ফেলাইনি, তুই তো ফেলে দিলি। দেখেছো মা, কি মিথ্যে বানিয়ে বলছে। আমি কেন ডাল ফালাবো? এক কাপ কফি চাওয়াতে তুই এমনটা করতে পারলি? লিসার কথায় এতক্ষণ যাবৎ জেনি শুনেছে। রাগে তার পুরো মুখ লাল বর্ণ ধারণ করেছে। আম্মা, আম্মা, আপা মিথ্যে বলছে। আমি তো আপাকে এটাই বলেছি যে ডাল হয়ে গেলে তারপর কফি বানিয়ে দিব। তের কথা শোনা মাত্রই জেনি তের চুলের মুঠি ধরে বলে, অপয়া, অলক্ষী, তোর এত বড় সাহস! হ্যাঁ, তুই আমার আম্মার হাতে গরম ডাল ফেলছস? এত সাহস তো আজকে তোর সাহস আমি পরীক্ষা করব। এই কথা বলে জেনি চুলার আগুনে খুন্তি গরম করে। খুন্তি গরম করতে দেখে তে জান যায় যায় অবস্থা। আম্মা, বিশ্বাস করো, আমি ডাল ফালাইনি। এই আপা, আমাকে বল না আমি এটা করিনি। তের কান্না দেখে লিসা ঠোঁট বেঁকিয়ে হাসছে আর মনে মনে বলছে, আমার কথাকে গুরুত্ব না দেওয়া, তাই না? এখন দেখ কেমন লাগে। এক কাপ কফি তো চাইছিল তোর কাছে, তোর জান তো চাই নেই, তাই না? আজকে তোর জান বের করে তবে আমার শান্তি হবে। জেনি খুন্তি নিয়ে তের বাম পায়ে ডাল পড়া জায়গাতেই চেপে ধরে। আম্মা, আম্মা গো, আমি আর পারছি না আম্মা, আমি করিনি এটা। পড়া জায়গায় আবার পুড়িয়ে দেওয়া হলো। এটা কি সহ্য করা যায়? যায় না। কেউ সহ্য করতে পারলো না। চিৎকার করতে করতে একটা সময় সে জ্ঞান হারিয়ে ফেললো। তেদের বাসার পাশে তের বড় আব্বু সোহদের বাসা। সোহর স্ত্রী হানসুহি, তার এক সন্তান বোগাম। সোহ একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। বোগাম অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। তেদের বাসা আর বোগামদের বাসা মুখোমুখি। তেকে যদি কেউ ভালোবেসে থাকে সেটা একমাত্র সোহ। তেকে চিৎকার করতে শুনে সোহ দৌড়ে তেদের বাসায় গেল। গিয়ে দেখলো লিসা কাঁদছে আর জেনি তার হাতে মলম লাগিয়ে দিচ্ছে। আর রান্নাঘরে তে জ্ঞান হারিয়ে পড়ে আছে। এ কি জেনি, তের কি হয়েছে? ও এভাবে পড়ে আছে কেন? সোহর কথায় জেনি কোনো উত্তর দিল না। সোহ জেনির উত্তরের অপেক্ষা না করে তের কাছে ছুটে যায়। এতে কি হয়েছে মা? চোখ খুল,
তে উঠ না, কি হয়েছে? চোখ খোল না মা। তের জ্ঞান ফিরছে না। সহ থেকে কোলে করে তের ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। রান্নাঘরের অবস্থা আর তের গায়ের ভেজা অবস্থা দেখে সহ কিছুটা আন্দাজ করে ফেলে। পকেট থেকে ফোন বের করে আনসুহিকে কল করে। সুহি, এই তেদের বাসায় আসো তাড়াতাড়ি। কেন? কি হলো আবার? আরে বাবা, এখানে এলেই বুঝতে পারবে। এটা বলে কল কেটে দেয়। কিছুক্ষণের মধ্যে হানসুহি তেদের বাসায় আসে। সুহিকে দেখে জেনি বলে ওঠে, বলি ভাবি, আমার মেয়েকে নিয়ে তোমাদের এত দরদ কিসের বলো তো? দেখ, আমি তোর মেয়ের ডাকে তো আসিনি, আমার স্বামীর ডাকে আসছি, তাই আমার কাজটা আমাকে করতে দে। করো করো, মায়ের থেকে মাসির দরদটা একটু বেশি করছো না? জেনির কথাই হানসুহি কান না দিয়ে তের ঘরের দিকে যায়। হানসুহি তেকে অতটাও অপছন্দ করে না, তবে যতটুকু ভালোবাসে তা জেনির জন্য দেখাতে পারে না। হ্যাঁ গো, কি হলো? কি হয়েছে তের? ও জ্ঞান হারালো কিভাবে? জানি না গো, আমি এসে দেখলাম মেয়েটা রান্নাঘরে জ্ঞান হারিয়ে পড়ে আছে। আচ্ছা, তুমি ওর কাপড়টা পাল্টে দাও, আমি ডক্টরকে কল করছি। কাইকে বললে ও কোনো লাভ নেই, ও তো ওর বউয়ের কথাই উঠে আর বসে। কি করেছে কে জানে মেয়েটার সাথে। ঘর থেকে বেরিয়ে ডাক্তারকে কল দেয়। হানসুহিতে কাপড় পাল্টাতেই পায়ের দিকে চোখ পড়তেই রুহু কেঁপে ওঠে। হাঁটু থেকে নিচে পুরোটা পুরে লাল হয়ে আছে, তার উপরে খুন্তির দাগটাও স্পষ্ট হয়ে আছে। এরা এরা কি মানুষ? তে তো জেনির নিজের সন্তান, তাহলে কিসের এত হিংসে এই মেয়েটার উপর? কেন করে এত অত্যাচার এই ছোট বাচ্চা মেয়েটার উপর? একবারও বুক কাঁপলো না? মারা এমন হয় বুঝি? তে এমন অবস্থা দেখে হানসুহির চোখে পানি চলে আসে। নিজের কান্নাটা আটকে হানসুহি তের কাপড় পাল্টে দেয়। কিছুক্ষণ পর সোহ রুমে আসে। হয়েছে সুহি? হয়েছে। আচ্ছা সোহ, তে তো তোমার নিজের ভাইয়ের মেয়ে, তাই না? তুমি হঠাৎ এমন কথা কেন বলছো? তুমি তো নিজেও জানো ও কায়ের মেয়ে। এমনকি তে যেদিন হয়েছে সেদিন তো তুমিও ছিলে হাসপাতালে। ছিলাম তো, কিন্তু নিজের মেয়েকে কেউ কিভাবে এরকম জঘন্য আহত করে? কি কি বলছো তুমি? কিসের আঘাত, কিসের আহত? দেখো মেয়েটার কি অবস্থা করেছে। এরা কি মানুষ? কিভাবে পারলো মেয়েটাকে এতটা কষ্ট দিতে? সহ্য করতে না পেরে মেয়েটা জ্ঞান হারালো। তের পায়ের দাগ দেখে সোহর চোখ থমকে যায়। কি দেখছে সে? সোহর চোখ থেকে পানি গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা। এর মাঝে ডক্টর আসে। ও মিস্টার সোহ, আপনি কল দিয়েছেন তাই না? জি জি, আসুন। আমার ভাইয়ের মেয়ে অজ্ঞান হয়ে গেছে, ওকে একটু দেখুন প্লিজ। ডক্টর তেকে দেখে পায়ের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে, এ কি মিস্টার সোহ, এটা কি করে হলো? এমন জঘন্য কাজ কে করলো? এটা তো শিশু নির্যাতনের মধ্যে পড়ে। আপনারা আইনের ব্যবস্থা নিচ্ছেন না কেন? প্লিজ ডক্টর, কিছু মনে করবেন না, আসলে ওর মা এমনটা করেছে। প্লিজ আপনি কাউকে বলবেন না। বুঝতেই তো পারছেন, মহিলা মানুষ, জানাজানি হলে মানুষ খারাপ বলবে। সামনে থেকে আমরা খেয়াল রাখবো এমনটা যাতে না হয়। ঠিক আছে, আপনার কথাই আমি কাউকে জানালাম না। আমি যে ওষুধগুলি লিখে দিচ্ছি ওইগুলো আনবেন, আর সাথে একটা ক্রিমও লিখে দিচ্ছি ওরা জায়গায় লাগানোর জন্য। এখন আপাতত একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, ও ঘুমাবে, কিন্তু কিছুক্ষণ পর সেন্স ফিরে আসবে, টেনশন করবেন না। মেয়েটা অনেক দুর্বল, খেয়াল রাখবেন ওর দিকে। ঠিক আছে ডক্টর, ধন্যবাদ আপনাকে অনেক। ধন্যবাদের কিছু নেই, এটাই তো আমাদের কাজ।
ডক্টরকে বিদায় দিয়ে সোহা ফার্মেসিতে যায়। ফার্মেসিতে গিয়ে ডক্টরের লিখে দেওয়া ঔষধ আর ক্রিমটা নিয়ে আসে, এনে তা সুহির হাতে দেয়। সুহি এসে তার পায়ের ক্ষত জায়গায় ক্রিমটা লাগিয়ে দেয়। সোহা জানি কেন করে মেয়েটার সাথে এমন, ছোট থেকে দেখে আসছি মেয়েটাকে কারণে মারধর করে। আর তোমার ভাইটাও এমন কেন, নিজের মেয়ের প্রতি কোনো টান নেই। মেয়েটাকে এত অত্যাচার করে জেনেও কিচ্ছুটি বলে না জানিকে। কি বলবো বলো তো, জেনি কেমন তুমি তো জানো, তবে আজকে জেনিকে আমি ছেড়ে দেব না। তুমি কি করবে? চলো আমার সাথে। এই বলে সোহা হানসুইয়ের হাত টেনে নিয়ে যায় ড্রয়িং রুমে। জেনি লিসা দুইজনই বসে আছে। সোহা আর হানসুইকে আসতে দেখে জেনি মুখ বাঁকিয়ে বলে, বাবা, আদর্শভাবে তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝি। তা কেন করো হে? আমাদের বাসার বিষয়ে কেন এত মাথা ঘামাও তোমরা? আমি তো যাই না তোমাদের বাসায়। জেনি, তোমাকে আমার কিচ্ছু বলার নেই, তবে একটা কথা আজকে বলতেই বাধ্য হচ্ছি। তুমি যদি তের উপর এমন অত্যাচার আর করো, এর ফল ভালো হবে না বলে দিলাম। কি করবেন হ্যাঁ, কি করবেন? আপনাকে আমি ভয় পাই নাকি? আর আমার মেয়ে আমি মারবো, কাটবো, যা ইচ্ছা তাই করবো। দরকার হলে মেরে কবর দিয়ে রাখবো। তাতা আপনাদের এত জ্বলছে কেন? জেনি, ভেবেছিলাম তুমি ভালো কথার মানুষ, ভালোভাবে বললে বুঝে যাবে। তবে না, তুমি একটা বেয়াদব আর অসভ্য মহিলা। শুরু থেকে তোমাকে আমি আমার ভাইয়ের বউ হিসেবে মানতে পারিনি। নেহাত কায় তোমাকে ভালোবেসে বিয়ে করে এনেছে, আর কায় তো কোনো পুরুষ মানুষও নেই, কাপুরুষ একটা। তা না হলে কি বউয়ের কথায় কেউ উঠে আর বসে নাকি? কান খুলে শুনে রাখো, তের গায়ে যদি আর আঘাত করো তুমি, তাহলে আমি তোমাকে পুলিশে দিতে বাধ্য হব। অবশ্যই ডক্টরই আজকে রাখতে চেয়েছিল, আমি বারণ করেছি। ভাইজান, আপনি আমাকে পুলিশে দিবেন? হ্যাঁ, দরকার হলে তাই দিব। এটা তোমার লাস্ট চান্স, মাথায় রেখো, লাস্ট চান্স। সোহা কথা শেষ করে হানসুইকে নিয়ে বের হয়ে যায়। পেছনে জেনির আগে আগুন হয়ে আছে। মা, বড় আব্বু কি বলে গেল? কিছু করতে পারবে না এরা, কিচ্ছু না, চিন্তা করিস না। আর অপয়াকে তো আমি দেখে নেব। ওর জন্য আমাকে পুলিশে দেওয়ার হুমকি, ওকে তো আমি ছাড়বো না।